তো এই গল্পটা শুরু হয় রাস্তার পাশে ভয়ানক অবস্থায় পড়ে থাকা একটি মেয়েকে দিয়ে। তার মুখটা রক্তাক্ত ছিল, আর চোখ দুটো ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ। কিছু লোক তার কাছে থামল। দুজন মহিলা ধৈর্য ধরে মন্তব্য করলেন, এই মেয়েটাকে দেখতে খুব অদ্ভুত লাগছে। ও তো ভয়ঙ্কর, ভাই। ওর থেকে দূরে থাকো। কে একথা শুনে মেয়েটি প্রচন্ড রেগে গেল। সে তার স্যান্ডেল দিয়ে তাদের আক্রমণ করার হুমকি দিয়ে বলল, তোমরা কি আমার হাতে মরতে চাও? মহিলারা আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। তারা চলে যাওয়ার পর ইউকি বলল, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই আমি এমন হয়ে গিয়েছিলাম। আমি ভুল পথে চলে গিয়েছিলাম এবং অনেক ভুল কাজ করেছিলাম, কারণ কেউ আমার কথা ভাবতো না। আমার বাবা, যিনি সবসময় ব্যস্ত থাকতেন, আর আমার মা, যিনি শুধু তার স্বামী এবং নিজের কথা ভাবতেন। তারা আমাকে কখনো পরিবারের মতো দেখেনি। কি এরপর ইউ যখন বাড়ি ফেরে, তার বাবা তার কাছে এসে তাকে সজোরে এক থাপ্পড় মেরে বলেন, হয় তুমি নিজেকে শুধরে নাও, না হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ আমি এমন একটা নষ্ট মেয়েকে আমার বাড়িতে রাখতে পারবো না। তখন তার মা বলে, যাই হোক, তুমি কেন এমন কাজ করো যাতে তোমার বাবা তোমার উপর রেগে যায়? আর তুমি কি জানো তোমার এই সব কাজের জন্য তোমার বাবা আমার উপর কতটা রাগ দেখায়? এই কথা শুনে ইজোকি খুব রেগে যায়। সে আয়নায় নিজের হাত দিয়ে আঘাত করে বলে, যদি তুমি আমাকে জন্ম দিতে নাই চেয়ে থাকো, তাহলে তোমাকে জন্ম দিতে কে বলেছিল? এরপর হরি তার খারাপ দলের সাথে বাইকে চড়ে চলে যায়। পরের দিন স্কুলে শিক্ষক তার কলার ধরে তাকে ভয় দেখিয়ে বলেন, তুমি নিজেকে শুধরে নাও। ক্লাসে তোমার ব্যবহার কতটা খারাপ। তুমি কি ভাব নিতে চাইছো? তোমার নিজেকে শুধরে নেওয়া উচিত, নইলে তোমার ভালো হবে না, কারণ তুমি অন্য ছাত্রছাত্রীদের সর্বনাশ করছো। এই কথা শুনে ইউগির মেজাজ বিগড়ে যায়। সে একটা চেয়ার তুলে শিক্ষকের উপর ঝাঁপিয়ে পড়ে জিজ্ঞেস করে, আপনি কি মনে করেন আমি আপনাকে ভয় পাই? তার এই পাগলামিতে আতঙ্কিত হয়ে শিক্ষক বলেন, ওখানেই থাকো, আমি তোমার বাবা মাকে ডাকি। তারপর ইউকি জিজ্ঞেস করে, এই আপনারা সবাই কোথায় যাচ্ছেন? আপনারা কি মনে করেন আমার বাবা মা আমাকে দেখতে আসবে? তার পিছনের একজন শিক্ষক জিজ্ঞেস করেন, তুমি এত রেগে আছো কেন? ইউকির মেজাজ আবার বিগড়ে যায়। সে জিজ্ঞেস করে, আপনি কে? আপনি কি আমাকে কিছু শেখাতে চান? এখান থেকে চলে যান। শিক্ষক তাকে বলেন, আমি তোমাকে বুঝতে পারছি, কিন্তু তুমি এত রেগে আছো কেন? ইউকি আরো বেশি ক্ষিপ্ত হয়ে বলে, আপনারা সবাই আমার সাথে আবর্জনার মতো ব্যবহার করেন। আপনারা বরং আমাকে একা ছেড়ে দিন। কি শিক্ষক বলেন, কিন্তু তুমি তো চাও সবাই তোমাকে ভালোবাসো, তাহলে তোমাকেও তাদের বুঝতে হবে। ইউকি কাঁদতে কাঁদতে বলে, আমার বাবা মা আমার সাথে যা করেছে তাতে আমার কি দোষ? কেউই আমাকে পছন্দ করে না। গিয়ে কথা শুনে শিক্ষক তার হাত ধরে স্কুল থেকে বের করে নিয়ে যান এবং নিজের নাম কাসুমি বলে জানান। পরে আবাসিক স্কুলে পৌঁছে ইউকি বলে, আপনি আমার সাথে আছেন, আপনি বিপদে পড়তে পারেন। কাসুমি তাকে বলে, চিন্তা করো না, আমি সব সামলে নেব। সেই দিন প্রথমবারের মতো ইউকি অনুভব করে যে তার কাছের কেউ আছে। মনে হচ্ছিল যেন কেউ তার যত্ন নিচ্ছে। পরের দৃশ্যে তারা দুজন একসাথে বসে কথা বলছে। ইউকি তাকে জিজ্ঞেস করে, যেদিন তুমি আমার সাথে গিয়েছিলে সেদিন প্রিন্সিপাল কি তোমাকে বকা দিয়েছিলেন? কাজুমি উত্তর দেয়, আমি সবাইকে বলেছিলাম যে তোমার শরীর খারাপ, আর আমি তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দিয়েছিলাম। আমার বাবা এখানে শিক্ষক ছিলেন। তার অবসরের পর আমি শিক্ষক হয়েছি, আর সবাই মনে করে আমি একজন দারুণ শিক্ষক হব। কিন্তু এটা আমার একদমই ভালো লাগে না, তবে মাঝে মাঝে ভালো লাগে। আচ্ছা, আমার যথেষ্ট কথা হয়েছে, আমি আমার স্কুল পরবর্তী ক্লাসে যাচ্ছি। তুমি কি আজ ক্লাসে আসবে? ইউকি উত্তর দেয়, অবশ্যই আমি আসছি না। কাজুমি বলে, তুমি এলে আমার খুব ভালো লাগবে। এভাবেই কয়েকদিন কেটে যায়। ইউকি প্রতিদিন স্কুলে আসে, কিন্তু ক্লাসে যোগ দেয় না। দুপুরের খাবারের সময় তাদের দেখা হয় এবং তারা কথা বলে। ইউকি তাকে জিজ্ঞেস করে তার প্রস্তুতি কেমন চলছে এবং তার ক্লাসের ছাত্রছাত্রীরা তাকে পছন্দ করে কিনা। কাজুমি উত্তর দেয়, সবকিছু ভালোই চলছে, আর আমি তোমার মতোই মানুষদের আকর্ষণ করছি। এটা শুনে ইউকি খুব রেগে যায়। তুমি খুব অদ্ভুত। কাসুমি বলে, ধন্যবাদ। ইউকি তাকে বলে, আমি তোমার প্রশংসা করছি না। পরের দৃশ্যে আমরা দেখি বাকার গ্যাং ইউকির কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের সাথে আর কোনো খারাপ কাজ করতে চাও না? ইউকি তাদের দিকে রাগে তাকায়। এটা দেখে সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। তারা চলে যাওয়ার পর ইউকি জিজ্ঞেস করে, সে আমার সাথে দেখা করতে কেন আসে, আর তার কি কোনো প্রেমিকা আছে? এরপর ইউকির সাথে কাসুমির দেখা হয়, যে তাকে বলে, আমার ইন্টার্নশিপ শেষ,
আর আমি এই স্কুল ছেড়ে চলে যাচ্ছি। ইউকি হতবাক হয়ে যায়। তুমি কি শিক্ষক হতে চাও না? কাসুমি উত্তর দেয়, আমি মানছি এটা একটা দারুণ কাজ, কিন্তু এটা আমার জন্য নয়। আমি সানকি ধরনের ছেলে, আর আমার বাবা সবসময় চান আমি নিখুঁত হই, যা আমি একদমই হতে চাই না। যাই হোক, চলো একটা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলি। ইউকি উত্তর দেয়, তার মানে তুমিও মেনে নিয়েছো যে তুমি সানকি, আর সেটা কোনো অপ্রয়োজনীয় বিষয় নয়। আমি তোমাকেও বুঝতে পারছি। এরপর আমরা দেখি কাসুমি দিনের জন্য স্কুল ছেড়ে চলে যাচ্ছে। ঠিক তখনই ইউকি এসে বলে, ধন্যবাদ সাসাই, আমি শেষবারের মতো আপনার ক্লাসে এলাম। আমার খুব ভালো লেগেছে, কিন্তু ওই ক্লাসরুমটা ভয়ঙ্কর ছিল। কিন্তু আমি এভাবে বিদায় জানাতে চাই না। এটা শুনে কাসুমি এগিয়ে এসে বলে, আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই যেখানে তুমি যেতে চাও। তারা দুজনে একসাথে সমুদ্র দেখতে আসে। ইউকি সবকিছুই ভালোবাসে। সে কাজুমির কাছে গিয়ে বলে, সবকিছুর জন্য ধন্যবাদ। তুমি আমার যত্ন নিয়েছো, আর এখন আমি তোমার জন্য আরো ভালো মানুষ হব। আর এখন আমি অন্য সবার মতো আমার জীবনটা উপভোগ করব। ইউকি ভাবে, আমার কি তোমাকে বলা উচিত আমার কেমন লাগছে? না, বলা উচিত না। কাজুমি তার কাছে এসে বলে, তুমি এমন ভাবে কথা বলছো যেন আমি বিদায় জানাচ্ছি। ইউকি উত্তর দেয়, হ্যাঁ, এটা অবশ্যই বিদায়। এরপর তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না। একথা শুনে কাজুমি উত্তর দেয়, তোমার সাথেও? না, তুমি বাচ্চাদের মতো কথা বলছো। এখানে আমাদের দেখা করার মতো অনেক জায়গা আছে। কিন্তু হ্যাঁ, এখন তোমার পড়াশোনায় কিছু অসুবিধা হতে পারে। কয়েকদিন পর আমরা জানতে পারি যে কাসুমি এখন একটি ওষুধ কোম্পানিতে চাকরি করছে। তারপর আমরা ইউকিকে দেখি, যে পড়াশোনা করছে। কাসুমি তার সাথে আছে, যে বলে, তুমি খুব ভালো পড়াশোনা করছো, দেখবে তুমি খুব সহজেই হাই স্কুলের ভর্তি পরীক্ষা পাস করে যাবে। আর হ্যাঁ, তোমার নতুন চুলের স্টাইলটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। তারা সপ্তাহান্তে একসাথে দেখা করত, এবং কাসুমি তাকে পড়াশোনায় সাহায্য করত। কিন্তু একদিন সবকিছু বদলে যায়। যুক্তরাজ্যের একটি গ্যাংয়ের সদস্যরা তার কাছে এসে তাকে প্রচন্ড মারধর করে, এতটাই যে সে গুরুতরভাবে আহত হয়। তাকে মারধর করার পর গ্যাংয়ের সদস্যরা তাকে বলে, তুমি কি ভেবেছিলে তুমি এই সব খারাপ জিনিস ছেড়ে দেবে এবং একটি ভালো জীবন কাটাতে পারবে? আমি তোমাকে বলছি, তা কখনোই হবে না। তুমি একটা অকেজো মেয়ে, এবং আমাদের মতো এভাবেই তোমার জীবন কাটাতে হবে। সেই দিন থেকে ইজোগি কাসুমির সাথে দেখা করা বন্ধ করে দেয়। সে হাসপাতালে বসে শুধু একই কথা ভাবত, আমি হাই স্কুলের ভর্তি পরীক্ষায় ফেল করেছি, আর এখন কি আমি তার সাথে আবার কখনো দেখা করতে পারবো? এরপরেই যোগী তার বাড়িতে আসে। তখন তার বাবা তাকে বলে, এখন তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। তুমি আমাদের পরিবারের অংশ নও। তুমি আমাদের মেয়ে বলে ডাক পাওয়ার যোগ্য নও। যাও, যেভাবে বাঁচতে চাও সেভাবে বাঁচো, আর আমার সামনে আর কখনো মুখ দেখিও না। আর হ্যাঁ, যাও, যেভাবে মরতে চাও সেভাবে মরো, কিন্তু আমাদের কাছে আর কখনো এসো না। সেই মুহূর্তে কাসুমি এসে বলে যে সন্তানরা যদি তাদের বাবা মা ছাড়া বাঁচতে না চায়, বাবা মায়ের প্রত্যাশা পূরণ না হলে তাদের কি সন্তানদের থেকে দূরে সরে যাওয়া উচিত? আপনার কি মনে হয় সন্তানদের সাথে এমনটা করা ঠিক? যদি আপনার মনে হয় এটা ঠিক, তাহলে আপনি একজন ভালো অভিভাবক নন। এ কথা শুনে ইজোগির বাবা প্রচন্ড রেগে যান। ইজোগি কাসুমিকে শান্ত করে। ঠিক তখনই কাজুমি বলে, আমি আমার বক্তব্য সরাসরি বলেছি, কিন্তু আমি যাকে বিয়ে করতে চাই আপনি তার বাবা। এ কথা শুনে ইউকির বাবা জিজ্ঞেস করেন, বিয়ে করে কি লাভ? তোমার কি মাথা ঠিক আছে? তুমি যা বললে তা কি সত্যি? কাসুমি উত্তর দেয়, হ্যাঁ, আপনার চেয়েও বেশি। কথা শুনে ইউকির বাবা বলেন, তুমি ওকে নিয়ে যা খুশি করতে পারো। যাই হোক, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কাসুমি তার ব্যাগটা তুলে নিয়ে ইউকির বাবাকে বলে, বিয়ের সার্টিফিকেটে সই করানোর জন্য আমি কয়েকদিনের মধ্যে ফিরে আসব। যা খুশি করুন। এখন ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান। বাইরে এসে কাসুমি ইউকিকে বলে, আমি জানি না তোমার বাবার কি হয়েছে যে তিনি তোমার সাথে এমন ব্যবহার করছেন। আমি ফোন করে তোমার ঠিকানা খুঁজে বের করে এখানে এসেছি। ইউকি বারবার কাসুমিকে বুদ্ধিমতী বলে থামানোর চেষ্টা করে, কিন্তু কাসুমি কোনো উত্তর দেয় না। যখন ইউকি চিৎকার করে বলে, তুমি আমাকে বিয়ে করার ব্যাপারে আন্তরিক ছিলে না, তখন কাসুমি তাকে বলে, আমি এই ব্যাপারে আন্তরিক, কিন্তু হঠাৎ করে তোমাকে এটা বলার জন্য আমি দুঃখিত। এটা শুনে ইউকি উত্তর দেয়, দেখো, আমি একদম ঠিক আছি, আর আমার জন্য তোমার এত কিছু করার দরকার নেই। আমি তোমার উপর বোঝা হতে চাই না। দয়া করে আমাকে একা থাকতে দাও। তুমি আমার জন্য এত কিছু করেছো, আর এখন তুমি চলে যেতে পারো। এটা শুনে কাসুমি বলে, তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? ইউকি তাকে বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আর তুমি আমাকে কেন বেছে নিলে? তাই কাসুমি তাকে বলে, আমি তোমাকে খুব পছন্দ করি।
আমি কখনো ভাবিনি যে আমি তোমাকে বেছে নেব, কিন্তু শেষ পর্যন্ত আমি তোমাকেই বেছে নিয়েছি। তুমি খুব ভালো। তুমি এখনো আমাকে বিশ্বাস করো না কি? হ্যাঁ, কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই। এই কথা শুনে ইউকি কাঁদতে শুরু করে। কাসুমি তাকে চুমু দেয়। এরপর আমরা দেখি তারা দুজন বিয়ের পোশাক কিনতে যায়, কিন্তু সেটি দেখে ইউকি বলে, আমি এটা একদমই পরব না। কাসুমি উত্তর দেয়, আমি তোমাকে জোর করছি না, কিন্তু তোমার বিয়েতে এটা পরা উচিত, তাই না? এই পোশাকটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে, আমি এটা কি করে পরব? এরপর আমরা দেখি যে তাদের বিয়েটা হয়ে যেত, কিন্তু তাদের অভিনন্দন জানানোর মতো কেউ ছিল না। ইউকির বাবা মা তাকে আগেই ত্যাগ করেছিল, এবং হোন্ডার পরিবার সবাই এর বিরুদ্ধে ছিল, শুধু তার বাবা। তখন কাসুমির বাবা বলেন, যারা এই বিয়ের বিরুদ্ধে, তাদের কথা বাদ দাও, তাদের নিয়ে ভেবো না। তোমরা এখন প্রাপ্তবয়স্ক, নিজেদের জীবন যাপন করো, সবসময় সুখী থেকো এবং সবাইকে প্রমাণ করে দেখাও যে তোমরা একসাথে সুখী হতে পারো। এই সব শুনে ইউকি খুব রেগে যায়। সে কাসুমিকে বলে, তুমি একদম ভুল ছিলে, তোমার বাবা খুব ভালো মানুষ। কি তাদের এভাবে ঝগড়া করতে দেখে কাসুমির বাবা হাসতে শুরু করেন। এরপর আমাদের বলা হয় যে কাসুমি ও ইউকি সমুদ্র তীরে একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাদের বিবাহিত জীবন খুব ভালোভাবেই চলছিল। ছুটির দিনগুলোতে কাসুমি ইউকির সাথে সময় কাটাতো। তারপর কিছুদিন পর কাসুমি জানতে পারে যে ইউকি গর্ভবতী এবং সে একাই হাসপাতালে চলে যায়। কাসুমি তাকে জিজ্ঞেস করে, তুমি একা হাসপাতালে কেন গেলে? আমাকে তো ফোন করতে পারতে। কি ইউকি উত্তর দেয়, আমার তা মনে হয় না, আমি এই সন্তানকে জন্ম দিতে পারবো। আমি এই নিয়ে খুব উত্তেজিত। সে নিশ্চয়ই ভাবছিল, আমার ছেলে যদি আমাকে ওটা বলে, আমি মরেই যাব। কাসুমি তার কাছে এসে তাকে সান্ত্বনা দিল, চিন্তা করো না, আমাদের সন্তান খুব ভালো হবে। যদি ও কোনো ভুল করে, আমরা ওকে বকা দেব। কি এভাবেই কয়েক বছর কেটে গেল। আদরের মেয়ে হুন্ডার জন্ম হলো, আর সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। কাসুমি তার পরিবারের সাথে সময় কাটাচ্ছিল। তারপর কাসুমির বাবা ইউকে জিজ্ঞেস করলেন, ওর নাম হুন্ডা কেন রাখা হলো? ইউকে উত্তর দিল, কাসুমি ওর নামটা রেখেছে, এর মানে লুকানো ফুল, আর আমার মনে হয় নামটা ওর সাথে খুব মানায়। কি একথা শুনে কাসুমির বাবা তাকে ধন্যবাদ জানালেন এবং সবকিছু ব্যাখ্যা করলেন। কাসুমি আগে খুব বিষণ্ণ থাকতো, ও কারো সাথে কথা বলতো না, তাই আমি ওর জীবনে এমন কাউকে চেয়েছিলাম যে ওকে বদলে দেবে। তুমি ওর জীবনে এসেছো আর ওকে পুরোপুরি সুখী করে তুলেছ। আমি তোমার উপর খুব খুশি। কি ইউকে হাসি মুখে তার পরিবারের দিকে তাকিয়ে মনে মনে বলল, সবকিছু খুব ভালোভাবেই চলছে। কি কয়েকদিন পর আমরা দেখি কাসুমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছে। ইউকি তাকে ফোন করে, কাসুমির কাশি হচ্ছিল। এটা শুনে ইউকি জিজ্ঞেস করে, তোমার কি এখনো ঠান্ডা লেগেছে? আমি তোমাকে হাসপাতালে যেতে বলেছিলাম, তুমি যাওনি কেন? কাসুমি তাকে বলে, দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম। কি ইউকি বলে, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ করে এখানে ফিরে এসো এবং নিজের ভালো করে যত্ন নিও। কি কাসুমি বলে, ঠিক আছে, আমি কাল আসছি। কি হোন্ডা উত্তর দেয়, ও ভালো আছে, কিন্তু তোমাকে খুব মিস করছে। কি কাসুমি বলে, ঠিক আছে, আমি কাল আসছি গো। তাহলে আমরা হোন্ডার জন্য একটা ভাই বা বোন নিয়ে আসবো। ইউকি জিজ্ঞেস করে, তুমি কি এ ব্যাপারে নিশ্চিত? কাসুমি বলে, হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, সে বলে, ঠিক আছে, আমি ফোনটা রাখছি, কাল আসার পথে তোমাকে ফোন করবো। ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু হাসপাতালে যাওয়ার কথা উল্লেখ করো না। কি তারপর পরের দিন ইউকির কাছে একটি ফোন আসে। সে সঙ্গে সঙ্গে ফোনটা ধরে, কিন্তু হঠাৎ সে মেজাজ হারায় এবং ফোনটা তার হাত থেকে পড়ে যায়। এরপর আমাদের বলা হয় যে সেদিন সবকিছু বদলে গিয়েছিল। কাসুমি ঠান্ডা লেগেছিল এবং বেশ কয়েকদিন ধরে তার নিউমোনিয়া ছিল। এই কারণেই তার মৃত্যু হয়। তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তার পরিবারের সবাই উপস্থিত ছিল। সবাই কিজোকির দিকে তাকিয়ে বলছিল, তার এই মহিলাকে বিয়ে করা উচিত হয়নি। আর এখন এই বাচ্চাটার কি হবে? ইউকি পুরোপুরি ভেঙে পড়েছিল। সে মনে মনে ভাবল, এখন সবকিছু আবার নতুন করে শুরু হবে। সবাই সবকিছুর জন্য আমাকে দোষ দিচ্ছে, এতটাই যে আমি আর সহ্য করতে পারছি না। হিউন্ডা সেখানে দাঁড়িয়ে এসব শুনছিল। এরপর কাসুমির শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তারপর ইউকি সেখানে যায় যেখানে কাসুমি কাজ করত। ম্যানেজার তাকে তার ঘরে নিয়ে যায়, যেখানে তার পরিবারের ছবি ছিল।
এটা দেখে ইউকি হাউ হাউ করে কাঁদতে শুরু করে। কেন তুমি আমাকে ছেড়ে গেলে? তুমি চলে যাওয়ার পর আমি পুরোপুরি ভেঙে পড়েছি। দয়া করে ফিরে এসো। ইউকি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এরপর আমরা ইউকিকে হতবাক অবস্থায় দেখি। সে আর কোনো কিছুর জন্য কোনো অনুভূতি অনুভব করে না। সে কেবল একটি জীবন্ত বস্তুতে পরিণত হয়েছে। আর হিউন্দা সেখানে তার মায়ের দিকে এভাবে তাকিয়েছিল। তার মা এতটাই বিধ্বস্ত ছিল যে সে তার সাথে কথাও বলছিল না। ঠিক তখনই ইউকি তার বাবা মায়ের কাছ থেকে একটি ফোন পায়, যারা তাকে বলে, তোমার স্বামী মারা গেছে, আর এখানে আসার কথা ভুলেও ভাববে না। আমি ইতিমধ্যেই তোমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছি, তাই আমার বাড়িতে একদম আসবে না। ইউকি জিজ্ঞেস করে, আপনি কি আমাকে এটা বলার জন্যই ফোন করেছিলেন? ইউকির বাবা উত্তর দেন, হ্যাঁ করেছিলাম। ফোনটা রাখার পর ইউকি বলে, এই পৃথিবীর সবাই স্বার্থপর। তারা নিজেদের সুবিধার জন্য সম্পর্ক তৈরি করে, আর কেউ মারা গেলেও কেউ পরোয়া করে না। কাসুমি, তুমি আমার কাছে একজন বিশেষ মানুষ ছিলে, আর এই মুহূর্তে তোমাকে আমার প্রযোজন হুন্দার বাবা এবং হুন্দা তাকে এমন অবস্থায় দেখে তাদের খুব খারাপ লাগে। পরের দৃশ্যে দেখা যায় সবাই একসাথে টিভি দেখছে, যেখানে একটি পারিবারিক অনুষ্ঠান চলছে। এটা দেখে ইউকি উঠে দাঁড়িয়ে বলে, আমি তোমাদের দেখতে চাই। তোমরা কোথায়? এই বলে সে বেরিয়ে যায়। হুন্দাকে বাড়িতে একা রেখে সে চলে যায়। সে সেই জায়গায় ফিরে আসে যেখানে তারা দেখা করছিল। সেখানে সেকতে সে কাসুমেকে দেখতে পায়। সে তার কাছে পৌঁছানোর চেষ্টা করে এবং প্রায় পড়েই যাচ্ছিল। কণ্ঠস্বর শোনা যায়। একটি ছোট্ট মেয়ে তার মাকে বলছিল, মা তুমি কি আমাকে এটা এনে দিচ্ছ? এটা শুনে ইউকি তার মেয়ে হোন্ডার কথা সব মনে পড়ে যায়। সে পাগলের মতো হোন্ডার দিকে ছুটে যায়, যে তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল। ইউকি তাকে জড়িয়ে ধরে বলে, আমি যাই করে থাকি না কেন তার জন্য দুঃখিত, কিন্তু আমার জন্য অপেক্ষা করার জন্য তোমাকে ধন্যবাদ। ইউকি মনে মনে বলে, যদিও এই পৃথিবীটা স্বার্থপর, তবু আমাদের কাছে যারা খুব বিশেষ, তাদের জন্যই আমাদের বাঁচতে হবে। কি এভাবেই কয়েকটি দৃশ্য কেটে যায়। তারপর আমাদের সেই দৃশ্যটি দেখানো হয় যখন ইউকি মারা যেতে চলেছে। মরার সময় ইউকি বলে, ও খেয়াল রেখো, যদি ও কোনো ভুল করে তাহলে ওকে শিক্ষা দিও। এই বলে ইউকি মারা যায়। এরপর আমরা ইউকিকে সমুদ্র সেকতে দেখি, যেখানে কাসুমি এসে তার দিকে হাত বাড়িয়ে দেয়। ইউকি হাসে এবং তার সাথে হেঁটে চলে যায়। তারপর আমাদের বর্তমান সময় দেখানো হয়। হোন্ডা সমুদ্র সেকতে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এটাই সিনেমার শেষ। মোট 3টি সিজন ছিল, কিন্তু আমি শুধু সিনেমাটা সম্পর্কেই ব্যাখ্যা করেছি। এখন গল্পের বাকি অংশ হোন্ডাকে কেন্দ্র করে আবর্তিত হবে। তাকে দেখানো হবে এবং তার মা কিভাবে মারা গিয়েছিলেন সেটাও ব্যাখ্যা করা হবে। তো বন্ধুরা, অন্য কিছুর সারসংক্ষেপ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।